সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য খুব সুন্দর কাটুক, ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছে এই আয়োজন এবং আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। শুভ সকাল। শুভ সকাল সুস্মিতা। শুভ সকাল তোমাকেও। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, এখানে এলে সবসময় ভালো লাগে। একদম তাই। আসলে আমরা প্রতিদিন এত নতুন নতুন উদ্যম এবং নতুন নতুন মানুষদের গল্প শুনি, ভালো তো সময়টা অবশ্যই হয়ে যায়। উদ্যমের কথা বলার পর আমার উদ্যোক্তা শব্দটা আসলে কানে বাজছিল আসলে, কারণ আজকে আমার একজন অতিথি এসেছেন যার জীবনের গল্প আমাদেরকে খুব ইন্সপায়ার করেছে, তাই একদমই তাই। এবং দর্শকদেরও চলো জানিয়ে ফেলি কে আছে। চলো ছড়িয়ে দিই আমরা সেই অনুপ্রেরণা। অবশ্যই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন সফল উদ্যোক্তা ফাহিমা সুলতানা পারভিন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা তো খুবই ভালো আছি, কারণ বলছিলাম যে আপনার জীবনের গল্প এত ইন্সপিরেশনাল এবং সেটা শুনে যে কেউ আসলে উদ্বুদ্ধ হবে। আমরা দেরি না করে ধারাবাহিকভাবে আপনার জীবন গল্পে চোখ রাখতে চাই। একদম ছোটবেলা থেকে শুনবো, জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? তার আগে আমি মাছরাঙা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এই রাঙা সকাল এই প্রোগ্রামটা করার আমার ভীষণ ইচ্ছে ছিল। এখানে আমি আমার গল্পগুলো বলবো, এই সুযোগটা আমাকে মাছরাঙা টেলিভিশন সুযোগ করে দিয়েছে, সেজন্য আমি মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার বেড়াটা হয়েছে হচ্ছে মানে গ্রামীণ একটা পরিবেশ এবং শহরে একটা পরিবেশ, এরকম একটা জায়গায়, সেটা হচ্ছে সাভারে, জাহাঙ্গীরনগরের কাছাকাছি। তো মনোরম একটা পরিবেশে আমার বেড়ে ওঠা। সেখানে আমার স্কুল, কলেজ, তারপরে যখন আমার ভাই বোন সবাই আমরা একসাথে বড় হয়েছি। সেখানে আসলে আমি একটু ভাই বোনের সবার তুলনায় হয়তো একটু চঞ্চল ছিলাম, যার জন্য দেখা যাচ্ছে নতুন নতুন দুষ্টামি, নতুন নতুন আইডিয়া বা খেলাধুলা এগুলো একটু চেষ্টা করতাম করার জন্য। যদিও বাবা মা এগুলো থেকে একটু কনজারভেটিভ ফ্যামিলি ছিল, খুব একটা একটা বাউন্ডারি ছিল আমাদের বাসার, দুই সাইডে দুইটা বাউন্ডারি ছিল। বাউন্ডারির বাইরে আমাদের 7 জন ভাই বোনকে যেতে দিত না। আমরাই হচ্ছে গিয়ে আমাদের বন্ধু বান্ধব সবকিছু আমরাই ছিলাম। তো ছোটবেলা আমরা ভাই বোন মিলে আমরা বড় হয়েছি। আর খেলাধুলা তো ছোটবেলা আমরা যে খেলাগুলা খেলেছি, এখন এগুলা আসলে অনেকে শুনেছে কিনা সেটাও জানি না। যেমন হচ্ছে কাবাডি, দাইয়া বান্ধা, তারপরে গোল্লা ছুট, তারপরে যে টুকপলান টুক, সাতচারা, এগুলো আমরা খেলেছি, আমরা ভাই বোন মিলে খেলেছি। আবার আমি ক্রিকেটও খেলেছি। তারপরে আমাদের বাসার কাছে আবার ছিল আর্মি ক্যান্টনমেন্ট ছিল আর কি। তখন আমরা সকালবেলা ভাই বোন সবাই মিলে সেখানে হচ্ছে এক্সারসাইজ করতে চলে যেতাম। যে খেলাগুলোর কথা বললেন বেশিরভাগ তো ছেলেরা খেলতো। হ্যাঁ, আমরা ভাই বোনরাই খেলতাম এটা। ছেলেরা খেলতো, কোনটা ছেলে কোনটা মেয়েদের খেলে সেটা আর কি আমরা দেখতাম না। আর কি আব্বু আমাদেরকে বড় করেছে একজন সন্তান হিসেবে, ছোটবেলা বড় করেছে একজন সন্তান হিসেবে। আমি শুনেছি যে বাবা বলতেন যে নারী নয়, মানুষের মতো বড় হয়। হ্যাঁ, তো সে আমাদের বরং আরো মেয়েদেরকে আরো বেশি প্রায়োরিটি দিয়েছে। সবসময় বলতো যে, আব্বু বলতো যে তোমরা সবকিছু করতে পারবে, সেটা হচ্ছে তোমরা শালীন ভাবে, খেলাধুলা, গান বাজনা যা আছে সবকিছু করতে পারবা, কিন্তু সেটা হচ্ছে শালীন ভাবে। তো আমরা সে ধরনের সুযোগ বাবা আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। আবার মসজিদে আমরা আবার ভাই বোন, আমাদের তো তখন এখন যেরকম হচ্ছে বাসায় একজন হুজুর রেখে আরবি পড়ান, আমাদের সেই সুযোগটা ছিল না, কারণ আমরা ছিলাম হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। যার জন্য আমাদেরকে সবাইকে সকালে একদম ভোরে 5টার দিকে উঠিয়ে মসজিদে পাঠিয়ে দিত, যা মসজিদে যে পড়াশোনা করো। তো মসজিদে আমরা আরবিটা শিখেছি, আমরা মসজিদে যে কেন্দ্রীয় যে মসজিদে আছে সেখানে যে আমরা আরবিটা শিখি। আর এর পাশাপাশি আর যতটুকু শিক্ষা গ্রহণটা, সেটা আমরা বেশিরভাগই শিক্ষা গ্রহণ করেছি আমার বাবা আর মার কাছ থেকেই। আচ্ছা, বলছিলেন যে ছোটবেলায় বাবা মার কোনো নিষেধ ছিল না কোনো কিছু করা, শালীন ভাবে করতে পারলেই হলো। তো সেরকম কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলেন? জি, আমি যুক্ত ছিলাম। যখন আমাদের স্কুলে পড়তাম তখন হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তারপরে একটা বছর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আবার হচ্ছে স্পোর্টসের একটা প্রোগ্রাম হতো। সেই স্পোর্টসে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতাম। আবার সাংস্কৃতিক যখন অনুষ্ঠান হতো তখন কবিতা আবৃত্তি, হামনাত, তারপর হচ্ছে নাটকের কিছু পার্ট আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। একদমই তাই। অনেক কিছু আসলে ছোটবেলা থেকে অ্যাক্টিভ ছিলেন, অনেক কিছুর মধ্যে ছিলেন বোঝা যাচ্ছে। তো স্কুলের প্রসঙ্গ যেহেতু চলে আসলো, কোন স্কুল ছিল একটু জানতে চাই।
আমার স্কুল হচ্ছে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ। আচ্ছা, সবাই তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আপনি একদম স্কুল থেকে শুরু করেছেন। স্কুল থেকে শুরু করেছি, কারণ ওটার আপনারা গিয়েছেন কিনা জানি না, ওটার পরিবেশটা এত সুন্দর। এই ক্যাম্পাসের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো, মানে আমার আব্বু, আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, আব্বু শুধু নোয়াখালী থেকে এই জাহাঙ্গীরনগর বা সাভারে গিয়েছে শুধু আমাদেরকে পড়াশোনা করানোর জন্য। স্কুলের বন্ধুদের সাথে কি এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে, অনেকে দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে চলেছে, এখনো বেশ কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ আছে। আচ্ছা, তো সেই সময় তো আমরা অনেক ধরনের স্বপ্নই দেখি, কখনো রিলেভেন্ট থাকে, আবার কখনো খুবই আকাশ কুসুম কল্পনা থাকে। আপনি কি স্বপ্ন দেখতেন? আমি আসলে কি মানে তখন অন্যরকম একটা অনুভূতি ছিল, মানে ক্যাম্পাসের মধ্যে বড়, মানে ক্যাম্পাসটা বাহিরে দেখা যাচ্ছে যে আমাদেরকে খুব একটা যেতে দিত না, মনে তারপর মানে ক্যাম্পাসটা এত সুন্দর যে যেতে হতো না, মানে একটা স্বপ্নপুরী ছিল এরকম আর কি। তাই আমরা যখন স্কুল কলেজে যেতাম তখন দেখা যাচ্ছে যে আমাদের ভাই বোন সবাইকে একসাথেই আপনাকে পাঠিয়ে দিত। এখনকার বাবা মা যেরকম বাচ্চাকে স্কুলে দিয়ে বাইরে বসে থাকে, তো ওরকম আসলে আমার বাবা মা কখনোই করে নাই যে বাচ্চাকে দিয়ে। আমার ভাই বোনের সাথে গিয়েছি, ভাই বোনের সাথে চলে আসছি, তা দুষ্টামি করার বা একটু ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ আমার সাথে হয় একজন ভাই আছে, না হলে বোন আছে, এরকম ভাবে আর কি স্কুলটা কমপ্লিট করতে হয়েছে। আচ্ছা, তো সেই সময় স্বপ্নের কথা রূপমান জিজ্ঞেস করছিল যে কোন জিনিসটার প্রতি বেশি আকর্ষণ ছিল, কি হতে চাই? তখন আসলে ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে যখন আর কি ক্লাসে পড়াশোনা, মানে টিচাররা পড়াশোনা করাতো, তখন আর কি যে টিচারকে ভালো লাগতো বেশি, সেই টিচারের মতো টিচার হতে ইচ্ছা করতো, যে আমি এরকম বড় হয়ে আমি এরকম টিচার হব, সবাইকে একটু যে শাসন করাটা, তারপরে পড়াশোনা নেওয়া, এগুলো করবো, এগুলো খুব ইচ্ছা ছিল, যদিও আমি পরবর্তীতে হতে পেরেছি। জি, অবশ্যই। মানে মনে হয় খুব শাসন পেতেন, এই কারণে আপনি চেয়েছিলেন যে ভবিষ্যতে এটা রিটার্ন দেবেন। হ্যাঁ, ভবিষ্যতে মনে হয়েছিল যে একটু আমিও করব। তবে পরবর্তীতে আপনি কি হয়েছে সেটি তো আমরা জানি, সেই তথ্যগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের আজকের অতিথি ফাহিমা সুলতানা পারভিন, যিনি একজন সংগ্রামী, দায়িত্বশীল এবং আত্মনির্ভরশীল নারী, যিনি জীবনের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে উদ্যোক্তা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করলেও বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান রাইয়ানের জন্ম তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সন্তানের উন্নতির জন্য 9 বছর ধরে তিনি নিরলস থেরাপি, সাপোর্ট এবং লালন পালনে যুক্ত থেকেছেন। এই পথ চলার মধ্যেই অর্থনৈতিক এবং মানসিক সংকট মোকাবেলা করে তিনি অনলাইন ব্যবসা শুরু করেন এবং রায়ানস ভ্যারাইটিস কালেকশনকে সফল ব্র্যান্ডে রূপ দেন, যেখানে চাদর, পর্দা, জামদানি, টেবিল রানার সহ বিভিন্ন পণ্য তিনি বিক্রি করেছেন। তিনি বিশেষ শিশুদের থেরাপি সংক্রান্ত সমস্যাগুলো নিজের জীবনে অনুভব করে ভবিষ্যতে প্রয়োজনীয় থেরাপি সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিত করবার উদ্যোগ গ্রহণ করেন। তিনি 5 বছর আগে আমরা করব জয় সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে বিশেষ শিশুদের মায়েদের মানসিক সাপোর্ট, সচেতনতা, থেরাপি সহায়তা, সিঙ্গেল মাদার এবং যাদের ডিভোর্স হয়েছে তাদের কর্মসংস্থান, অসহায় নারীদের পাশে থাকা এবং মিডিয়া প্রতারণা থেকে নারীদের রক্ষা করবার মতো কার্যক্রম পরিচালনা করছেন। খুবই অল্প সময় তার সংগঠন ব্যাপক সাড়া পেয়েছে এবং তিনি এখন পর্যন্ত সেখানে প্রায় সফলভাবেই 10টি প্রোগ্রাম আয়োজন করেন এবং অনেক নারীকে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সহায়তা করছেন। চলুন তার কাছে আবারও ফিরে। অনেক মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, এগুলোর সম্পর্কে অবশ্যই শুনবো। তবে ছোটবেলার গল্পে ছিলাম, সেখানেই ফিরে যাই। লেখাপড়ায় কেমন ছিলেন? লেখাপড়ায় আসলে আমি লেখাপড়ায় একটু অমনোযোগী ছিলাম। কেন? মানে একদম যে ভালো ফার্স্ট গার্ল হতেই হবে সেরকম কিছু ছিল না, কারণ আমার একটা বই, মানে পাঠ্য বই যেটা আমার যে কোনো পড়া আমার একবারের বেশি 2বার পড়তে ইচ্ছা করতো না, যার জন্য আমি একটু মানে খুব বেশি ভালো স্টুডেন্টও ছিল না, একদম খারাপ স্টুডেন্টও ছিল না, মিডিয়াম বলা যায়। তা একবার একটা জিনিস পড়লে আমার মাথায় মানে মাশাআল্লাহ ভালো কাজ করতো। তো যাই হোক, আমি আসলে গল্পের বইটা বেশি পড়তাম।
দেখা যাচ্ছে যে সামনে আমার পাঠ্য বই, আম্মু দেখতেছি আমি পাঠ্য বই পড়ছি, কিন্তু আমার এই যে ওই বইটার নিচে আরেকটা বই, গল্পের বই। কি ধরনের বই পড়তেন? সেটা হচ্ছে গল্পের বই পড়তাম, হচ্ছে আপনার জাফর ইকবালের গল্পের বইটা খুব পছন্দ হতো। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে মাসুদ রানার যে বইগুলো, তারপরে বিভিন্ন টাইপের, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর হচ্ছে আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাদের প্রচুর বই, মানে আমার কালেকশনও অনেক বই ছিল, এগুলো এই সব বই আমি পড়তাম। মানে আপনি সায়েন্স ফিকশনের প্রতি আগ্রহী ছিলেন, পাশাপাশি গোয়েন্দা উপন্যাসগুলো গোয়েন্দা উপন্যাসে কুয়াশা একটা ছদ্মনাম ছিল যতটুকু আমার মনে পড়ছে, তার বইগুলো পড়তাম, খুব ভালো লাগতো। বাহ, চমৎকার। তো ভাই বোনদের মধ্যে বড় হয়েছেন বলছিলেন, তো আপনার অবস্থান কততম ছিল? আমার অবস্থা হচ্ছে মিডল পজিশনে আছি। আমার বড় 3 জন, ছোট 3 জন। বাহ, মানে তার মানে সব দিক থেকেই প্রেসারে থাকতেন, এদিকে বড়দের শাসন, আবার ছোটদের প্রতিও আপনার একটা দায়িত্ব ছিল। ছোটদের একটা দায়িত্ব ছিল। তবে বড়দের থেকে আদরও নিশ্চয় পেয়েছেন? হ্যাঁ, আদরও পেয়েছি, শাসনও পেয়েছি, এটা করতে পারবা না, এখানটা করতে পারবা না, সকালে ঘুম থেকে করতে হবে। আদরও পেয়েছি, শাসনও পেয়েছি, দুইটাই পেয়েছি। আপনাকে যদি মূল্যায়ন করতে বলে, মানে সব ভাই বোনদের মধ্যে আপনি কি কতটা শান্ত এবং কতটা চঞ্চল ছিলেন? আমার মনে হয় কি, আমি ভাই বোন সবার মধ্যে আমি মনে হয় বেশি চঞ্চল। আমার ভাই বোনরা এত চঞ্চল কেউই না। চঞ্চলতার কিছু নমুনা শুনি, কি কি করতে? হ্যাঁ, চঞ্চল হচ্ছে এই যে এখন যেরকম চঞ্চল ভাবে কথা বলছি, মোটেও না। এরকম চঞ্চল বলতে হচ্ছে কি, আমার না নতুন কিছু, মানে অজানাকে জানতে এবং অদেখাকে দেখার আগ্রহটা বেশি ছিল, মানে আমার কিউরিওসিটিটা বেশি ছিল, যে হ্যাঁ, যে আমার এটা হয়েছে কেন, এটা আমার জানতে হবে, এটা হয়েছে কেন, ওটা আমার করতে হবে, মানে এইগুলো ছিল বেশি। তারপরে মানে এই জায়গাটা কেমন হবে, এই জায়গাটা তো আমার দেখতে হবে, তবে সে কেমন সেটা তো আমার বুঝতে হবে, মানে এগুলো মাথার মধ্যে এই চিন্তাগুলো মানে মনে হয় বেশি ছিল। সুযোগ পেলে আবার দেখা যাচ্ছে যে সুযোগ পেলে আব্বু আমাকে না যে কোথাও ঘুরতেও চলে যেতাম বান্ধবীদের সাথে। স্কুল সময়ে ক্যাম্পাসের মধ্যে বান্ধবীদের কারো বাসায় চলে যেতাম, তারপরে আসে পরবর্তীতে বলতাম, তারপর বলার পরে যদিও বকা খেতাম, না বলে গিয়েছি কেন বকা খেলো, তারপরে দেখা যাচ্ছে 2-3 দিন পর আবার সেই মন খারাপ হতো একটু, তারপর আবার সেই মানে ঘোরাঘুরি একটু ভালো লাগতো। আপনার এই যে ঘোরাঘুরি ভালো লাগতো, এবং সেই ঘোরাঘুরিকে আপনি আসলে বিস্তৃত পর্যায়ে দেখতে চেয়েছিলেন, আকাশও এক্সপ্লোর করতে চেয়েছিলেন, এক সময় স্বপ্ন ছিল পাইলট হবার। এই স্বপ্নের পেছনে কি কারণ ছিল? কাউকে দেখে অনুপ্রেরণা? এটা আসলে দেখে, মানে যখন মানে বাহির হতাম, এখন তো আমরা বের হলে আকাশ খুব একটা দেখাও যায় না, বিল্ডিং এর জন্য আকাশ দেখতে পাই না, কিন্তু আমি বড় হয়েছে খোলা একটা পরিবেশে, একদম বাউন্ডারি, বিশাল বড় বাউন্ডারি ছিল, তা আমরা মাঠে খেলতাম। তখন যখন প্লেন যেত, তখন মানে মনে হতো প্লেনটা মানে খুব কাছে ধরতে পারবো, এরকম একটা মনে হতো। তখন মনে হতো আমি যদি এরকম চালাতে পারতাম, খুব ভালো লাগতো। ওইখান থেকে আর কি, যখন যেত আমার প্লেনগুলো যেত, তখন আমার ইচ্ছা করতো যে আমি যদি পাইলট হতাম, কিন্তু এটা তো আসলে স্বপ্নই ছিল, বাস্তবে হয় নাই। আপনি তো জাহাঙ্গীরনগর স্কুলে পড়তেন, কলেজ কোথায়? কলেজও জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ। মানে জাহাঙ্গীরনগরকে আপনি আর ছাড়েননি? পরবর্তীতে ছেড়েছি, কারণ এখানে থাকতে থাকতে অজানাকে আর জানতে পারছিলাম না, তারপরে ছেড়েছি। আচ্ছা, স্কুলে তো অনেক চঞ্চল ছিলেন এবং মাকে না বলে অনেক সময় ঘুরতে চলে যেতেন। কলেজ জীবনে তো ডানাগুলো আরেকটু বিস্তৃত হয়, সেখানে কি করেছেন? তখন বেশি আর বিস্তৃত হয় নাই, কারণ আমি আর আমার ইমিডিয়েট ভাই যে দুজন একসাথে কলেজে পড়েছি, যার জন্য বিস্তৃত হওয়ার সুযোগ ছিল না। সোজা তখন একটু ভদ্র হয়ে গেছি, সোজা কলেজ তো বাসা এরকমই ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে একটু জানতে চাই যে বাবা মা কি চাইতো? আপনি তো চাইতেন পাইলট হতে বা বিভিন্ন সময় আরো অনেক স্বপ্ন, কিন্তু বাবা মার কি স্বপ্ন ছিল? আমার আব্বু আম্মুর স্বপ্ন ছিল যে আমরা সবাই ভালো মানুষ হব, এবং সবাই নিজের জায়গা থেকে সবাই প্রতিষ্ঠিত থাকবো, যে কারো পরিচয় আমরা পরিচিত হব না, যার যার পরিচয় থেকে পরিচিত থাকবো, সবাই স্বাবলম্বী হব, এটাই চেয়েছিল। যার জন্য হচ্ছে আমাদের 7টা ভাই বোনকে তারা অনেক কষ্ট করে মাস্টার্স করিয়েছে,
একটা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু 7 জনকে মাস্টার্স করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তারা অনেক কষ্ট করে আমাদের 7 ভাই বোনকে এমএ পাস করেছে, শুধু আমাদেরকে কারোর কাছে যেন আমাদের ছোট হতে না হয়, আমরা যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, সেজন্য আর কি আমার বাবা মা চেয়েছিল যে আমরা ভালো মানুষ হই। এবং তারা এই প্রফেশনটা পছন্দ করতো, টিচিং এবং ব্যাংকিং, এই দুইটা ব্যাংকারটা এই প্রফেশনটা তারা খুব পছন্দ করতো। বাহ। তো কলেজ জীবনে ভাই আপনাকে বেশ চোখে চোখে রাখতেন এবং সেই সময়কে তাহলে পড়াশোনা বেশ ভালো হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, মোটামুটি তখন যাওয়া আসাটা ছিল। গল্পের বই তো আছেই, আমার বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বইগুলো আছে, আমার কলেজে যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আমি বই পড়তাম, প্রচুর বই পড়তাম। আবার সাংস্কৃতিক যে অঙ্গন কলেজে থাকতে সাংস্কৃতিক অঙ্গনের সাথেও যুক্ত ছিলাম। তখন আপনার স্কুল অ্যান্ড কলেজে আপনার হচ্ছে নাটক হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে মুনতাসির ফান্তাসির নাটক, তারপর তাসের দেশ, এগুলো আমি করেছিলাম। বাহ। তো যেহেতু নাটকে অভিনয় করেছিলেন, অভিনেত্রী হবার তো স্বপ্ন ছিল, কিন্তু যে মিডিয়া জগতে সেই সময় মানে চাইনি, বাবা পরিবার চাইনি মিডিয়াতে আমরা নাটক সিনেমা বা এগুলো করবো, এগুলো চাইনি, এগুলো পছন্দ করতো না। সেই ক্যাম্পাসগুলোতে তো নিশ্চয়ই অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আনাগোনা ছিল, যেমন শ্রদ্ধেয় সেলিম আলদিন ছিলেন এবং ওনার ওয়াইফ হচ্ছে আমার টিচার, সরাসরি টিচার মেহরুন্নেসা ম্যাডাম, উনি আমাদের বাংলার টিচার ছিল। আচ্ছা, তো তাদের দেখে আপনি নিশ্চয়ই ইন্সপায়ার্ড হয়েছিলেন? জি জি, আমার মানে ইচ্ছে ছিল, কিন্তু ফ্যামিলি কষ্ট পাক, বাবা মা কষ্ট পাক, এমন কিছু আমরা আসলে করিনি কখনো যেখানে আমার বাবা মা কষ্ট করবে। কারণ আমার বাবা নোয়াখালী থেকে সাভারে গিয়েছে শুধু আমাদেরকে মানুষ করার জন্য, তাই বাবা মাকে কষ্ট দিয়ে আমরা ভাই বোন কিছু করব সেটা কখনো আর কি চিন্তা করি নাই। এটা প্রসঙ্গ ছাড়া একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রেমও করি নাই। মানে আমাদের ভাই বোন মোটামুটি দেখতে সবাই সুন্দর ছিল, বাট ওই সেক্টরেও যায় নাই। আমাদের মানে এত প্রেমের অফার আসতো, সেটা পর্যন্ত বাবা মা যাতে কষ্ট পাবে এরকম কোনো কিছু আমরা করি নাই। আমাদের সম্পর্কে কোনো কমপ্লেইন আসবে এরকম কোনো কিছু থেকে আমরা সবসময় বিরত থাকতাম। এটা আমাদের মানে অন্যান্য যারা খালা মামা চাচা তাদের কাছে আমরা একটু দৃষ্টান্ত ছিলাম যে এদের ফ্যামিলিটা অনেক ভালো। কথাটা একটু ভুলই বলেছেন, বিয়ের পর আপনারা সবাই প্রেম করেছেন। বিয়ের আগের কথা বলছিলেন আপনি? জি অবশ্যই, কলেজ লাইফে। কলেজ জীবনের গল্প তো শুনছিলাম, তো জাহাঙ্গীরনগরের মধ্যে স্কুল কলেজ সবকিছু কাটলো, বিশ্ববিদ্যালয়টা কোথায়? বিশ্ববিদ্যালয় হচ্ছে তার থেকে একটু বের হয়েছি, আপনার হচ্ছে সাভার বিশ্ববিদ্যালয়, আপনার ক্যাম্পাস থেকে বের হয়। কারণ ক্যাম্পাসে এত পরিমাণ থেকেছি, ছোট মানে ভাই বোন সবাই হচ্ছে গিয়ে ক্যাম্পাসে, তো এখান থেকে একটু বের হলাম। সাভার বিশ্ববিদ্যালয় কলেজে হচ্ছে অনার্স, আর ইডেনে হচ্ছে আমার মাস্টার্স, জিওগ্রাফি থেকে মাস্টার্স করেছি। তো ইডেনের অনার্সেরটা হচ্ছে আমি জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিয়েছি, ক্লাস খুব একটা করা হয়নি, কারণ তখন তো মাত্র বের হয়েছে। সবসময় মানে আমি যখন প্রথম যাই তখন হচ্ছে আমার ফ্রেন্ড যারা আছে তারা একটু দেখে হাসতো যে এত বড় একটা মেয়ে, তার সাথে তার গার্ডিয়ান, মানে দেখে মানে খুব অবাক হতো। তারপরে তো খুব একটা যাওয়া হয় না, শুধু পরীক্ষাটা আমি দিলাম। আর ইডেনে আমি সাভার থেকে, তখনও আব্বু এরা হচ্ছে কি দিয়ে আসছিল, তখনও তারা একটু অবাক হয়ে গেছিল যে এত বড় মেয়েকে এসে দিয়ে যায় আবার নিয়ে যায়। তারপরে আমি আস্তে আস্তে আম্মাকে বলছি, আম্মু আমি তো এখন বড় হয়েছি, আমাকে আর এভাবে নিয়ে আসতে হবে না, আমি একা একা পারবো। তারপরে আস্তে আস্তে আমি নিজেই একা একা বের হওয়ার ট্রাই করেছি। তার এর মধ্যে আমার বিয়ে হয়ে গেল। যখন ফাইনাল পরীক্ষা দিব, তার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আসলে একা একাই পথ চলা শুরু করি। আচ্ছা, বিয়ে তো আপনি যেটা বলছিলেন অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তো বিয়ের সময় আসলে যে পড়াশোনা হবে কি হবে না এরকম একটা কনফিউশন ছিল না মনের ভেতরে? হ্যাঁ, কনফিউশন ছিল। তখন আমার যখন বিয়ে হয় তখন আমি এলএলবি তেও পড়ছিলাম, আবার টিচিং প্রফেশনও ছিলাম। আমার যখন যে বিয়ে হয় তখন আসলে মানে আমার হাজব্যান্ড সে হচ্ছে এলএলবিটা পছন্দ করে নাই, তাই যার জন্য আমি এলএলবিটা মানে বাদ দিয়ে দেই, যে ঠিক আছে ও যখন অ্যাডভোকেট বা ব্যারিস্টার এসব পছন্দ করে না, সেটাই পছন্দ করে না, তাহলে আমি এটা বাদ দিয়ে দিই।
তারপর আমি টিচিং প্রফেশনটা আর বাদ দেই নাই, আর হচ্ছে মাস্টার্সটা করছিলাম। তো মাস্টার্সটা যখন করব তার আগে আমি ওকে বলেছিলাম এবং আমার ফ্যামিলি বলছে যে তাকে মাস্টার্স করাতে হবে, সে যেহেতু এত দূর পর্যন্ত আসছে তাকে পড়াশোনা কমপ্লিট করাতে হবে। তারপর সে এই ব্যাপারটা আমাকে আর মানে বাধাপ্রাপ্ত আর হই নাই, যে ঠিক আছে যেহেতু মাস্টার্সেরই তো ব্যাপার, মাস্টার্স করতে পেরেছি, পড়াশোনার বাধা আসেনি। এই এলএলবি-তে যে পড়ছিলেন সেটার পেছনে বোধহয় বাবার একটা স্বপ্ন ছিল যে আপনি অ্যাডভোকেট হবেন। জি জি, বাবার একটা স্বপ্ন ছিল। তো বাবার স্বপ্নটা এরকম ধূলিসাৎ হয়ে গেল? আসলে বাবার স্বপ্নটা ধূলিসাৎ করতে চাইনি, বাবা এটাতে খুবই খুশি হয়েছিল যে আমি এলএলবি-তে পড়াশোনা করব। যখন আমি ভর্তি হয়েছি আব্বু খুব খুশি হয়েছে। তো তখন আসলে কি একসাথে আমার 3টা কাজ করা পসিবল হচ্ছিল না। তখন আমার ওটা আর কি পরে ভাবলাম যে এটা তো যে কোনো সময় করতে পারবো, একটা চিন্তাধারা ছিল যে এলএলবিটা তো আমি যে কোনো সময় ভর্তি করতে পারবো, এটা এখন আপাতত রেখে আমি বাকি 2টা কন্টিনিউ করি। যদি এটা ব্যক্তিগত প্রশ্ন আপনাদের, মানে তারপরও জানতে চাই যে তিনি কেন পছন্দ করেননি আপনার স্বামী? আসলে এই পেশাটা অপছন্দ করার কারণ এটাও থাকতে পারে যে কিছু কিছু প্রফেশন আছে যেখানে প্রচুর মিথ্যা কথা বলতে হয়। এটা আমি কোনো কাউকে ছোট করে বলছি না, ঠিক আছে, কিছু কিছু সত্যকে মিথ্যা, মিথ্যাকে ছোট, সত্য এরকম করতে হয়, হয়তো সেই সুবাদে সেই সাইডটা হয়তো পছন্দ করতো না। আচ্ছা আচ্ছা, তো তার পরবর্তীতে আপনি আসলে মাস্টার্স করছিলেন জিওগ্রাফিতে বললেন, এবং সেই সময় টিচিংও করতেন আপনি, তো শিক্ষকতাটা কি সাভারেই ছিল? সাভারে ছিল, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন সংসপ্তক স্কুল অ্যান্ড কলেজে, যেটা জাহাঙ্গীরনগর, ওইটাও কিন্তু আবার জাহাঙ্গীরনগর কেন্দ্রিক। জাহাঙ্গীরনগর ভর্তির যে কোচিং হয় আপনারা তো যে শুনে থাকবেন, সেই কোচিং তাদেরই একটা প্রতিষ্ঠান ছিল সংসপ্তক স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি শিক্ষকতা করতাম। আচ্ছা আচ্ছা, তো শিক্ষকতা পেশায় যখন যুক্ত হলেন কেমন অনুভূতি হয়েছিল? কারণ সেটার জন্য তো একটা ট্রেনিং নিতে হয়, সেটা কি আপনি নিয়েছিলেন নাকি করতে করতে শেখা? আমার আসলে করতে করতে শেখা, কারণ তখন আমি স্টুডেন্ট ছিলাম, করতে করতে শেখা। আর এত মানে তখন ওই স্কুলটা 2007-8 তখন হচ্ছে এটা নতুন ছিল, মানে আমি ওখানে থাকাতে এত পরিমাণ সাড়া পেয়েছিল, মানে ওখানে নতুন স্কুল প্রচুর, মানে পুরো সাভারে তাদের একটা ভালো প্রচার হয়ে গিয়েছিল। তা স্টুডেন্টরাও দেখা যাচ্ছে যে আমার আশেপাশে যারা পরিচিত ছিল তারা যখন দেখেছে যে আমি স্কুলে জয়েন করেছি, তো সবাই মানে বাচ্চারা তো আমাকে খুবই পছন্দ করতো। তো ওইটা আমি খুব মিস করি এখনো, মানে একদম বাচ্চারা এত পরিমাণ পছন্দ করতো, ওদেরকে যদি আমি শুধু কোনো মানে কিছু দেখে যে তোমরা যদি এটা না করো আমি স্কুলের এটা চাকরিটা করবো না, ছেড়ে দিব, তখন তারাও ছেড়ে দিবে, তারাও স্কুলে পড়াশোনা করবে না। মানে ওদের মেন্টালিটিটা ছিল এরকম, মানে আমাকে এত পরিমাণ ভালোবাসতো, ওইটা আমি খুব এনজয় করতাম। আপনি স্কুল এন্ড কলেজে যখন চাকরি করতাম এই সময়টা আমি খুব এনজয় করতাম। কত বছর করেছেন? ওটা আমি 4 বছর করেছি। আচ্ছা, তারপর ছেড়ে দেওয়ার কারণ কি? ছেড়ে দিয়ে বিয়ের পর আসলে করা হয় না, কারণ আমার বিয়ে হয়েছে ঢাকাতে, আর ওই স্কুলটা ছিল যেহেতু সাভারে, তাহলে তো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ভাবছিলাম যে ঢাকায় যখন বিয়ে হয়েছে আমি বিয়ের পরে ঢাকাতে কোনো একটা স্কুল বা কলেজে জব করব। তো পরবর্তীতে আর হয়নি। আপনার হাজবেন্ড কি করতেন? আমার হাজবেন্ড হচ্ছে একটা সরকারি জব করতেন, যদিও পরবর্তীতে তার হচ্ছে জবটা চলে যায়, সরকারি জবটা। কিছু কয়েক বছর একটু বেকার ছিল, তারপরে হচ্ছে আবার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিল। আচ্ছা, তো ঢাকায় এসে শিক্ষকতাটাকে কন্টিনিউ আর করলেন না, তো তার পেছনে কি আসলে কোনো পারিবারিক বাধা ছিল বা ব্যক্তিগত অন্য কোনো কারণ কি ছিল কিনা? ঢাকায় যখন আসছি তখন হচ্ছে আমি আবার যে মাস্টার্স করছিলাম, তো শেষ হয়নি, আর হচ্ছে সংসার এবং মাস্টার্স দুইটা আসলে আমার জন্য একটু আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ সংসার জীবনটা একটা অপরিচিত একটা পরিবারকে আমাকে কাছে নিতে হবে, মানে অপরিচিত সব মানুষ, তাই সংসারটা ওইগুলো আর কি আসলে আমি ওইটা টিচিং এর সাথে টিচিং প্রফেশনে যে আবার ঢুকবো তার জন্য একটু সময় চাচ্ছিলাম, যে একটু সময় নিয়ে পরবর্তীতে ঢুকবো। তারপর হচ্ছে আপনার মাস্টার্স করার পরে তো আমি কনসেপ্ট করি, যার জন্য আসলে আর আমার কোনো প্রফেশনে ঢুকতে নেই। এমনি অ্যাপ্লাই করেছি, আমার বিভিন্ন জায়গা থেকে আমার চাকরির অফার এসেছে, কিন্তু আমাকে তখন করতে দেওয়া হয়নি, বলছে যে এখন দরকার নেই, পরবর্তীতে করো, এখন একটু সময় না, পরে করো।
তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে থাক, এখন আপাতত বাদই দিই। তারপর তো বাচ্চা হলো, বাচ্চা পরে আসলে আমি কোনো প্রফেশনের সাথে আর যুক্ত হতে পারিনি। মাতৃত্বের স্বাদ কবে গ্রহণ করেছেন? 2013 8ই জুলাই। 8ই জুলাই। আপনার টুইন বেবি হয়েছিল? আমার টুইন বেবি ছিল, একটা 2.5 মাসে মিসিং হয়ে গেছে। আর হচ্ছে আর যে বাচ্চাটা এখন আছে সে হয়েছে, জন্ম নিয়েছে 6 মাসে। আচ্ছা, মানে প্রিম্যাচিউর বেবি। হ্যাঁ, প্রিম্যাচিউর বেবি। আচ্ছা, একটু শুনি তার সম্পর্কে, মানে যখন হয়েছিল তার ওজন কেমন ছিল এবং তখন আপনার কি অনুভূতি হয়েছিল সবকিছু? আচ্ছা, হ্যাঁ, ওই যখন হয়েছে মানে আমি সবসময় চাইতাম যে আমার লেখাপড়াটা শেষ হলে তারপর যেন আমি বাচ্চা কাচ্চার চিন্তা করি। তো যাই হোক, আল্লাহ আমার কথা শুনেছেন। তা আমার যখন পড়াশোনা শেষ করেছি তার পরের বছরই হচ্ছে আমি কনসিভ করি। আমার টুইন বেবি ছিল, একটা 2.5 মাসে মিসিং হয়ে যায়। আর এর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি বেড রেস্টে প্রায় হচ্ছে আপনি 2-3 মাসের মতো আমি বেড রেস্টে ছিলাম, মানে এটাও রিস্ক ছিল। তা ওই সময়টা আমার হাজব্যান্ড সে আমাকে খুবই সাপোর্ট দিয়েছিল, রান্না বান্না শুরু করে আমাকে সেবা যত্ন খুবই সাপোর্ট করেছে। তো ওই সময়টা আসলে এক এক দিনটা মনে হতো যে এক একটা বছর খুবই কষ্টদায়ক। আমাকে পুরোপুরি বেড রেস্টে মানে ডান বাম কাত হওয়াটাও অনেক মানে রিস্ক নিয়ে করতে হতো, যেহেতু একটা মিসিং হয়ে গেছে আর আমি প্রথম মা হতে যাচ্ছি। যখন শুনেছি যে আমার 2টা বেবি হবে তখন আর কি আমাদের বাসায় একটা উৎসব, মানে কাঁথা উৎসব একটা শুরু হয়েছে। সবাই কাঁথা বানাচ্ছে, তারপরে কে কি করবে, কে কি গিফট করবে, কিভাবে করবে, মানে খুশিতে তারা অন্যরকম অনুভূতি সবার। তারপর যখন একটা নষ্ট হয়ে গেছে তখন বা মিসিং হয়ে গেছে তখন সবাই একটু হতাশ হয়ে গেছে, সবার মনোভাবটা ভেঙে গেছে। বলছে যে এখন আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যেন তোমাকে এবং বাচ্চাকে দুজনকেই সুস্থ রাখে। তারপরে আপনার হচ্ছে বেড রেস্টে থাকার পরে একদিন আপনার হঠাৎ তার 6 মাস না হতেই আমার হচ্ছে পানি ভেঙে যায়। তো পানি ভেঙে যাওয়াতে আমার ওজন তখন ছিল বাচ্চা 950 গ্রাম। তো এই অবস্থা তো খুবই ক্রিটিক্যাল অবস্থা। তা আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি হচ্ছে ডাক্তারের সাথে কল করছিলাম যে এই ঘটনা কি করব। তখন আমাকে সাইকিয়াট্রিস্ট ম্যাডাম বলছে যে তুমি এক কাজ কর, যেখানে এনআইসিইউ ভালো সেই হাসপাতালে চলে যাও তাড়াতাড়ি করে, দেরি করো না। হাসপাতালে যখন যাই তখন হচ্ছে যখন আমার হার্টবিটও মানে ভালো মতো পাচ্ছিল না, 950, ওনারা একটু টেনশনে পড়ে গেছে, বাচ্চাকে তো বাঁচানো সম্ভব না, কারণ হচ্ছে তার মাত্র ওয়েট হচ্ছে 950 গ্রাম, যেটা আমাদের হচ্ছে রিক্সে হচ্ছে আড়াই কেজি হলে ওটাও রিক্স, আর সে জায়গায় হচ্ছে 950 গ্রাম। ওখানে প্রায় 15 দিন থাকার পরে তখনও এত খারাপ কন্ডিশন ছিল যে 15 দিনে আমি হচ্ছে গিয়ে 12টা স্যালাইন আমাকে দিতে হয়েছে। মানে আমার কোথাও কোনো জায়গা ছিল না যে এখানে আপনি সুই ফুটো করবে, এত খারাপ কন্ডিশন ছিল। তো এখানে পুরোপুরি আমাকে শুধু ডাক্তার বলছে আপনাকে সাবধানে থাকতে হবে, ডান বাম কাত হতেও সাবধানে হতে হবে, যেহেতু মানে পানি ভেঙে গেছে সেটা আপনাকে অনেক সাবধানে থাকতে হবে। তারপরে আমরা হচ্ছে এখানে 15টা দিন আমাকে ডান দিকে কাত হতে বলছে, ডানের দিকে মানে মনে হয় কি আমি বাম দিকে যে কাত হয়েছি আমার মনেও পড়ে না, আমার মনে হয় আমি ডান দিকেই শুধু কাত হয়েছিলাম। তারপর 15টা দিন আমার যে এক একটা ঘন্টা মনে হচ্ছিল তখন এক একটা বছর, এত খারাপ লাগছিল। তারপর আবার গোসল করতে পারছিলাম না, কারণ আমাকে তো পুরোপুরি বেড রেস্টে, সবকিছু বেডে। তাই আমার মানে অসহ্যকর একটা যন্ত্রণা ছিল তখন। সেই অনুভূতিগুলা আমি যতই বলি বা যতই লিখি কোনো মানে সেটা প্রকাশ করা যাবে না। মনে হয় ওই অনুভূতি থেকে মনে হয় কি মৃত্যু মনে হয় অনেক ভালো, অনেক কষ্টের একটা সময় গিয়েছিল তখন। তারপর যখন 15 দিন পরে আমার মানে কিছুদিন পরপরই তো আপনার হচ্ছে আলট্রাসাউন্ড করছে যে তার সবকিছু ঠিক আছে কিনা। তো শুধু ওয়েট বাড়ানোর জন্য তারা স্যালাইনটা দিচ্ছে, ওয়েট বাড়ানোর যে স্যালাইন দিচ্ছিল ওয়েট বাড়ানোর জন্য। তা যখন দেখছে যে ওয়েট আর বাড়ছে না এবং পানি নীল হয়ে গেছে, তখন তারা দ্রুত সিদ্ধান্ত নেয় সিজার করে ফেলবে। তা সিজার করে ফেলে। তখন হচ্ছে যখন আমার বাচ্চাকে সিজার করানো হয় তখন হচ্ছে ওর ওয়েট ছিল 1350 গ্রাম। সে 1350 গ্রামে জন্মগ্রহণ করে। তাকে আমি দেখেছি, অনেকে বলে যে বাচ্চা নাকি কান্না করলে
কি কথা বলতে পারে, আর কান্না না করলে কথা বলতে পারে না, কিন্তু আমার বাচ্চা কিন্তু সে 5 মিনিটের মধ্যে কান্না করেছে। এত ছোট বাচ্চা হয়েছে, মানে ওকে যে কেউ কোলে নিয়ে আজান আজান শোনাবে সে অবস্থাতেও ছিল না। তাকে সাথে সাথে এনআইসিউতে নিয়ে গিয়েছে, আমি ওকে ভালো মতো দেখতে পারি নাই, নিয়ে গেছে। তারপরে আইসিইউতে থাকার পরে ওই ওই সময়টাও আসলে অনেক কষ্টের ছিল। ওকে একদম মাথা থেকে পা পর্যন্ত মানে আমি কি কষ্ট করছি, সে জন্ম থেকে যখন কনসিভ করছি তখন থেকে একদম মানে এখন পর্যন্ত মনে হয় সে এখনো কন্টিনিউ কষ্টই করে যাচ্ছে, একদম মাথা থেকে পা পর্যন্ত। তাকে ইনজেকশন, খাবার সবকিছু তাকে ওই এনআইসিইউতেই করা হয়েছে। তখন আবার আমার হাজব্যান্ডের জব ছিল না, আর্থিক অবস্থা মানে মেন্টালি অবস্থা খুবই মানে এত খারাপ ছিল সেটা আসলে বলার মতো না। আর হচ্ছে তখন একটা ওষুধ বাহির থেকে মানে বাংলাদেশে পাচ্ছিল না, একটা ওষুধ আমার হাজবেন্ডকে আনতে হয়েছে, বলেছিল যে আমেরিকা থেকে আনতে, আমেরিকাতে আবার প্রেসক্রিপশন ছাড়া তার ওষুধ দেয় না। তো সেই ওষুধটা আপনার থাইল্যান্ড থেকে নিয়ে আসছে একজন লোক মারফত, সেটা আপনার 98,000 টাকা লাগছে। তখন কিন্তু আমার কাছে ওই টাকাটা আমাদের জন্য অনেক অনেক কষ্ট করতেছে। তার মানে মানুষ বেকার থাকলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। এখন সেই সময়টায় প্রত্যেকটা দিন মানে আমাদের এত পরিমাণ খরচ, তো তারপরে আমাদের এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে, বাচ্চাটাকে সুস্থ করতে হবে, বাঁচাতেই হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি, আমি আমার হাজবেন্ড দুজনেই। তো তার সপ্তাহে 7টা দিনের মধ্যে 5টা দিন তাকে মানে ইউরিন ইনফেকশন হয়েছে কিনা, ব্লাড ইনফেকশন হয়েছে কিনা, ব্লাড নিতে হতো 5টা দিন। আবার আমি আসছিলাম বাসায়, তার মুখটাও ছোট, তাকে খাওয়াতেও পারতাম না, তাকে শিরার মাধ্যমে খাওয়াতে হতো। মানে এত মানে আমি চাই যে কোনো মাকে যেন এরকম করে মা না হতে হয়, এত কষ্ট করে যেন মা হতে হয়। তাই ওর সে যে পরিমাণ সেবা পাওয়ার কথা ছিল, মায়ের কাছ থেকে যে পরিমাণ আদর পাওয়ার কথা ছিল, তখন আমি তাকে করতে পারি নাই, কারণ সে আইসিইউতে ছিল, আমি ছিলাম তখন বাসায়। তো বাসাতে যখন আনি 2 মাস পরে সে লাইফ সাপোর্টে ছিল 14 দিন, আর হচ্ছে 2 মাস ছিল হচ্ছে আপনি ইনকিউবেটরে, 2 মাস ছিল। যখন একটু ওয়েটটা বাড়ে তখন আমি বাসায় নিয়ে আসি, 1750 গ্রাম যখন হয়, তখনও আপু অনেক ছোট, তখনও আমি ওকে কোলে নিতে পারছিলাম না, খাওয়াতে পারছিলাম না, আমাকে মাস্ক পরে থাকতে হতো। তারপর হচ্ছে মানে হেক্সিসল দিয়ে আমার হাতটা সারাদিন ক্লিন করে রাখতে হতো, কাউকে আমার ধরতে দেওয়া মানে জীবাণু, ছোট বাচ্চাদের তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে না, যার জন্য আমাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হতো। কেউ যদি আসতো দেখতে আসতো, ওদেরকে দেখতে দিতে পারতাম না, কেউ কোলে নিতে চাইলো তাকে কোলে নিতে পারতো না, এত ছোট একটা বাচ্চা। আমি আমার লাইফে এত ছোট বাচ্চা মানে আমারটা ছাড়া আমি আর আমার লাইফে এত ছোট বাচ্চা দেখি নাই। আচ্ছা, তার নামটা কে রেখেছিল? রায়ান? রায়ান রেখেছে ওর বাবা। আচ্ছা, তো এখন ও কেমন আছে? এখন আলহামদুলিল্লাহ আমি বলবো সে যে কন্ডিশনে ছিল সেই কন্ডিশন থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তাকে যে কন্ডিশনে জন্মের সময় যারা দেখছে, এবং তার কিন্তু ঘাড় শক্ত হয়েছে আপনার 1.5 বছরে, যে ঘাড় শক্ত হওয়ার কথা 4 মাস 5 মাসে, সেই ঘাড়টা শক্ত হয়েছে আপনার 1.5 বছরে। তো তাও আবার হচ্ছে আমার সিআরপির হচ্ছে ও যে স্পেশাল হবে আমি তো জানতাম না যে সে স্পেশাল একজন বাচ্চা হবে। তাই 9 মাসে আমার বাচ্চা যখন 9 মাস তখন আমার বাবা মারা যায় 2014 সালে। তখন আমার বাবা মারা যায় যখন, তখন আমি হচ্ছে ঢাকা থেকে বাড্ডাতে যাই, ঢাকা থেকে সাভারে যাই। তখন হচ্ছে আমার আম্মুকে দেখে বলতেছে যে ওর এই অবস্থা কেন, 9 মাসে ওর ঘাড় শক্ত হয় নাই, তুমি ডাক্তার দেখাইছো? তা আমার কাছে তো মনে হচ্ছে ওর নর্মাল, আমার কাছে আমিও বুঝতে পারি নাই, আমার হাজবেন্ডও বুঝতে পারে নাই। তাই বলছে তুমি একটু যেহেতু 9 মাসে ওর ঘাড় শক্ত হয় নাই, তুমি একটু সিআরপিতে ওকে একটু দেখাও। তা সিআরপি যখন কথা বলছে তখন আমার আর কি অনেক খারাপ লাগলো যে সিআরপিতে আমি ওকে কেন দেখাবো, মানে আমি কান্না করে ফেলছি যে সিআরপিতে আমি তো জানি যে সিআরপিতে কাদেরকে দেখায়। তাই বলছে তুমি একটু দেখাও, সিআরপির কাছে আমার আম্মার বাসা। তারপর আম্মু যেহেতু বলছে তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখাই। তাই আমার মেঝো বোনকে নিয়ে গেলাম। তো মেঝো বোনকে নিয়ে যখন সিআরপির একজন থেরাপিস্টকে আমি দেখালাম, ডাক্তার দেখালাম, তখন তো ওকে দেখে তারা একদম হতাশ। ওর মাথাটা আমার এইভাবে ধরে রাখতে হতো, মানে পড়ে যায় শুধু।
তা ওরা দেখে পুরো হতাশ। তো হচ্ছে যে আপা আমার ওর পা তারপর হাত কিছুই ঠিক নেই, সব নড়বড়ে। তা আমাকে বলছে যে আপা কি বলবো, আপনাকে যদি আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি আপনি রাখতে পারেন তাহলে ওই কিছুটা ইমপ্রুভ হবে, 100% ইমপ্রুভ হবে না কখনোই, তবে আপনি যদি কিছুটা উন্নতি চান তাহলে আমাদের এই কথাগুলো শুনতে হবে। তো আমি বললাম মানে কোনো কিছু না ভেবে আমি বলছে যে হ্যাঁ আমি শুনবো, আপনি বলেন ওর জন্য আমার কি করতে হবে। ডক্টর বলেছেন, সে প্রথমে বলেছিলাম যে সে একটু হতাশ হয়ে গেছে, এবং দ্বিতীয়ত সে বলেছিল যে আমরা দুইটা কথা বলবো, সেটা যদি আপনি রাখতে পারেন তাহলে তার 100% ইমপ্রুভ না হলেও কিছুটা হলেও ইমপ্রুভ হবে। তখন আর কি আসলে কোনো কিছু না ভেবে আমি বলে দিয়েছি যে হ্যাঁ আমি ওর ব্যাপারে আমি সবকিছুতেই রাজি, আপনি কি মানে কি করলেও ইমপ্রুভ হবে। তখন আমাকে সে বললো যে প্রথমত হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লং টাইম থেরাপি দিতে হবে, সেটা ওর 20 বছর পর্যন্ত হতে পারে। তখন আমি কোনো কিছু চিন্তা না করে বলছি হ্যাঁ আমি দুইটাই করব, দুইটা আমার আমি ধৈর্য ধরে আমি ওকে লং টাইম থেরাপি দিব, সে যদি ইমপ্রুভ হয় কোনো সমস্যা নেই। তারপর যাই হোক তখন থেকে আর কি আমি শুরু করি তার থেরাপিটা স্টার্ট করার পরে আলহামদুলিল্লাহ সে 1.5 বছরে তার ঘাড় শক্ত হয়, তারপর তার হামাগুড়ি দেওয়াটা বসানো সব হচ্ছে। আমি আসলে কি কখনোই থেরাপিস্টের উপরে ডিপেন্ড করতাম না, কারণ থেরাপি দেওয়া হচ্ছে মাত্র ধরেন 40 মিনিট 1 ঘন্টা, কিন্তু আসল থেরাপিস্ট কিন্তু আমি বলতে চাই যে আসল থেরাপিস্ট হচ্ছে একজন মা তার নিঃশ্বাসে প্রশ্বাসে এবং তার চোখের ভঙ্গি চলাফেরা সবকিছুতে কিন্তু মা বলে দিতে পারে তার কি চাহিদা, তার সে কি চাচ্ছে। তা আমি তখন তাদেরকে বললাম তাদের থেকে যে পারফেক্ট যে থেরাপিটা ওর হাত তারপরে হামাগুড়ি বসানো সবকিছু যে পারফেক্ট যে থেরাপিটা ওদের থেকে ধরে ধরে শিখে নেই, শিখে তারপর আমি কন্টিনিউ 2 ঘন্টা পর পর আমার বাচ্চাকে থেরাপি দিয়েছি। কারণ তখন সে হচ্ছে ছোট অবস্থাতে যখন থেরাপিটা, বিশেষ করে ফিজিও যখন আমরা ছোট অবস্থায় আমরা থেরাপিটা দিব তখন কিন্তু কাজ হয়, যখন সে বড় হয়ে যায় তখন কিন্তু তার হাত পা শক্ত হয়ে যায়, সে নিজেও করতে দিবে না, আমরাও করতে পারবো না। কারণ থেরাপি একটা সেন্সিটিভ ব্যাপার, সেটা আমাকে সাবধান যদি আমি না হই ফিজিওটা সমস্যা হয়ে যেতে পারে। আবার হচ্ছে আমাদের যেরকম একটা পায়ের এখানে একটা খাত থাকে, ওর কিন্তু খাত ছিল না, সে খাটটাও আমাকে তৈরি করতে হয়েছে তাকে ওই 2 ঘন্টা থেরাপি করাতে করাতে। এক সময় ওকে আমি থেরাপি দিতে দিতে আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ কন্টিনিউ 2 ঘন্টা পর পর থেরাপি দেওয়াটা আসলে অনেক কষ্টের বিষয় এবং ধৈর্যেরও বিষয়। ওর ইমপ্রুভের জন্য আমার এটা করতে হয়েছে। অবশ্যই একজন মাকে কত পরিশ্রম করতে হয় এবং কত নিরলসভাবে নিবিষ্ট মনে এই কাজগুলো করতে হয় সেটি আসলে আপনার কথার মাধ্যমে আমরা হয়তো কিছুই বুঝতে পারছি না, হয়তো আপনার জার্নিটা হয়তো আরো অনেক বিশাল। তো আপনি কি বলবেন যারা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যায় সেসব মাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আসলে কখন চিকিৎসকের কিংবা থেরাপিস্টের শরণাপন্ন হওয়া উচিত? আমি স্পেশাল বাচ্চার মা যারা আছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা সবসময় প্রথমে খেয়াল রাখবেন যে বয়সের সাথে সাথে তার কতটা ইমপ্রুভ হচ্ছে, 4 মাস বয়সে কতটা ইমপ্রুভ হবে, 6 মাস বয়সে, 8 মাস বয়সে। যখন দেখবেন যে তার ইমপ্রুভ হচ্ছে না তখনই আপনারা সেটা ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং তার যদি অন্যরকম কিছু দেখবেন অবশ্যই এগুলা ডাক্তারের সাজেশন নেওয়া উচিত। অনেকে বলে যে এটা কিছুদিন পরেও হবে, হাঁটতে আরো পরেও করতে পারবে বা কথা বলতে আরো পরেও করতে হবে, এই ধারণাগুলো রাখা যাবে না। তাকে যে বয়সে ওর হাঁটার সময় সে বয়সে তাকে হাঁটতে হবে, এরকম করে আপনাদের মানে থেরাপির চিন্তা ভাবনা করে রাখতে হবে, নাহলে পিছিয়ে যাবে। একটা দিন পেছানো বা মানে একটু পেছানো মানে অনেকটুকু পেছানো, ওটা কিন্তু আর কাভার হয় না। কারণ আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমার হাজবেন্ড বলেছিল যে ওই বয়সের সাথে সাথে ইমপ্রুভ হবে, কিন্তু বয়সের সাথে সাথে সে কি ইমপ্রুভ হয়েছে? কোনো ইমপ্রুভই হয়নি। তার বয়স এখন হচ্ছে 12 বছর 4 মাস, কিন্তু বয়স 12 বছর 4 মাস অনুযায়ী তার তো কোনো ইমপ্রুভই হয় নাই, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমি মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা কালের জন্য কিছু করবেন না, কারণ আমার বাবা একটা কথা বলতো যে কাল বললে কালে খায়। আসলে আমি সেটা দেখেছি, আজকে যেটা পারবেন সেটাই করবেন। আর বাচ্চাদের ব্যাপারে কখনো মানে সবসময় সিরিয়াস থাকবেন যে বাচ্চাকে এটা ইমপ্রুভ করানোর জন্য সিরিয়াস থাকতেই হবে। আসলে অনেক বাবা মা এখানে আছে যে ওর পেছনে আসলে টাকা খরচ করে লাভ কি,
মানে এরকম আমার চোখের সামনে অনেক আছে যে তার দুইটা বাচ্চা, একটা হচ্ছে নর্মাল বাচ্চা, একটা হচ্ছে স্পেশাল চাইল্ড। তখন সে নর্মাল বাচ্চাকে সে টেক কেয়ার করছে, কিন্তু স্পেশাল বাচ্চাকে টেক কেয়ার করছে না। তার থেকেও তাকে বেশি টেক কেয়ার করতে হবে, কারণ সে এক বলাতে বুঝতে পারছে। তাকে আপনি 100 বার বলতেছেন, সেটা কিন্তু ওটা বুঝতে পারছে না, কিন্তু তাকে আপনাকে বেশি সময় দিতে হবে। ওই নর্মাল বাচ্চাকে সহ তাকে সাপোর্ট দিতে হবে। এগুলো মনে করা যাবে না। সে চাইতে পারে না, সে একটা চিপস চাইতে পারে না, সে একটা চকলেট চাইতে পারে না, সেটা তার পছন্দের কোনো জায়গায় যেতে বলতে পারছে না। তা অনেকে মানে ওকে ওরকম ভাবে রেখে দেয়, বের করতে চায় না। এদের তো আরো বেশি বের করতে হবে, কারণ আমরা যদি এই সুস্থ সবল থাকা অবস্থায় বাবা মারা যদি তাকে বের না করি, তাহলে তাকে কে বের করবে? রায়ান কি পড়াশোনা করে? রায়ান পড়াশোনা, আসলে ওকে পড়াশোনা মেন পড়াশোনাটাই হচ্ছে নিজের কাজ নিজে করা। আচ্ছা। তার হচ্ছে গিয়ে তার মাথার সমস্যা হচ্ছে, আমি যখন ডাক্তার দেখিয়েছি, তার হচ্ছে আমাদের মাথার যে 4টা পার্ট, সে 4টা পার্টের মধ্যে একটা পার্ট ওর ড্যামেজ হয়ে গেছে। তার কথার সাইডটাই ড্যামেজ, সে কথা বলতে পারে না। আর বাকি যে 3টা পার্ট আছে, সেটা হচ্ছে আমাকে ডাক্তার বলছেন যে সেটা দুর্বলটাকে আমাকে হচ্ছে থেরাপি, স্কুলিং এগুলো করে ওকে সবল করাচ্ছি। সে ফিজিও দিক থেকে মানে একদম সে 0 লেভেলে ছিল, সে যতটুকু হয়েছে সেটাতে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এখন যদি সে নিজের কাজ নিজে করতে পারে, সেটা আমার কাছে অনেক বিশাল ব্যাপার। কারণ তাকে আমি এখন শার্ট প্যান্ট পরানো, তার নিজের যে কার্যক্রমগুলো সে যাতে নিজে করে অন্তত নিজে খেতে পারে, আমার লক্ষ্যটা হচ্ছে সেটাই। সে তাকে আমার জজ, ব্যারিস্টার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ওরকম কোনো আমার লক্ষ্য নাই, কারণ তার কন্ডিশন, তার মানে আল্লাহ সেরকম ভাবে তাকে সৃষ্টি করে নাই। যার জন্য এখন আমার লক্ষ্য হচ্ছে সে নিজের কাজটা যেন নিজে করতে পারে। আপনার জীবনে এই যে কঠিন জার্নি, আপনি এলএলবি পড়তে চেয়েছিলেন, সেটা হয়নি, আপনি শিক্ষকতা করছিলেন, সেটা হয়নি, তারপরে সন্তান নিয়ে এরকম একটা কঠিন জার্নি, তার ভেতরে আসলে স্বপ্ন কিভাবে দেখতে শুরু করেছিলেন উদ্যোক্তা হবার? তারপরে শুরু করেছি আসলে স্বপ্ন সবসময় যে বলেছিলাম ফার্স্টের দিকে, যে আমার আব্বু চাইতো সবার একটা পরিচিতি থাকবে, আমি নিজেও চাইতাম যে আমার একটা পরিচয় থাকবে। আমি কারো পরিচয়, আমার বাবার পরিচয়, আমার হাজব্যান্ডের পরিচয় না, আমার নিজের একটা পরিচয় থাকবে। তাই সেই সুবাদে আসলে কি এটা সবসময় চাইতাম। কিন্তু 2020 সালে করোনাকালীন সময়ে আমার হাজব্যান্ডের যখন চাকরি যায় অবস্থা, তখন হচ্ছে পৃথিবী যখন স্তব্ধ হয়ে যায়, তখন আমার হাজব্যান্ডের পাশাপাশি আমার ছেলের যাতে থেরাপি বন্ধ না হয়ে যায়, তখন আর কি আমি অনলাইন ভিত্তিক কাজ শুরু করি। অনলাইন ছাড়া আমি তো কারো কাছে আমার বাচ্চাকে রেখে যেতে পারবো না, কারণ আমি তাকে যেরকম ভাবে বড় করেছি সেরকম ভাবে তো কেউ ওকে টেক কেয়ার করতে পারবে না। যার জন্য আমি অনলাইনটাই বেছে নিয়েছি। আর তখন অনলাইনে আমি অনেক বাধা পেয়েছিলাম যে ওকে নিয়ে কিভাবে পারবে, তা আমি তখন পেরে দেখিয়েছি। কারণ আমি 6 মাসে আমি যখন কাজটা শুরু করি, তখন আমি 6,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। 6 মাসে সেটা আমি 2.5 লক্ষ টাকা সেল করতে পেরেছি অনলাইনে। তাই তখন আমি আমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্ট, উৎসাহ সবকিছু বেড়ে যায় যে না, আমি পারবো, আমাকে এটা পারতেই হবে, ইনশাআল্লাহ পারবো। বিস্তারিত শুনি, কি শুরু করেছিলেন? আমি হচ্ছে বিছানার চাদর দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, বিছানার চাদরই কেন? বিছানার চাদর আমি আগে প্রচুর পরিমাণ অনলাইনে কেনাকাটা করতাম, কারণ আমার বাচ্চা যেহেতু স্পেশাল চাইল্ড, আমি মার্কেটে যেতে পারতাম না, আমি অনলাইনে কেনাকাটা করতাম। তো বিছানার চাদর হচ্ছে আমার ঘর সাজাতে, রুমটা সাজাতে খুব ভালো লাগে। তা আমার আইডিয়াটা আসছে ওইখান থেকে, যে আমি তাহলে যেহেতু আমি এটার প্রতি আমার উইকনেস আছে, তাহলে আমি এটা নিয়ে কাজ শুরু করি। তো ওইটা দিয়েই শুরু করেছিলাম প্রথমে, বিছানার চাদর দিয়ে। তারপর দেখলাম ব্যাপক সাড়া, তারপর ওটার সাথে ম্যাচিং পর্দা, বিছানার চাদরের সাথে ম্যাচিং পর্দা। তারপর অনলাইন যেহেতু কাজ করছি, 1-2টা প্রোডাক্ট দিয়ে আসলে হয় না, তখন আমি জামদানি আইটেম, জামদানি হচ্ছে আপনার পাঞ্জাবি, শাড়ি, 3 পিস, এগুলো সবগুলো নিয়ে কাজ করি। আবার শীতকালে শতরঞ্জি, তারপর হচ্ছে আপনার টেবিল রানার ম্যাট, এগুলো নিয়ে কাজ শুরু করি। এগুলো কি আপনি ডিজাইন করতেন নাকি আপনি ডিলারশিপ হিসেবে কারো কাছ থেকে? কিছুটা আমি নিজেও মানে কাস্টমাইজ করতাম, কারণ যেগুলো হচ্ছে অ্যাপ্লিকের চাদরগুলো, সেটা আমি কাস্টমাইজ করতাম, ব্লকেটটাও কাস্টমাইজ। আর ওগুলো, আর বাকি যেগুলো হচ্ছে যেগুলো আপনার পাইকারি ভাবে এনে সেটা আর কি সেল করতাম। আপনি বলছিলেন করোনার সময় শুরুটা করলেন, তো সেই সময় তো আসলে বাইরের জগতে সবকিছু বন্ধ, তখন আপনি কিভাবে পণ্যগুলো সংগ্রহ করেছেন? তখন আমরা বাইরের জগৎটা আমি বের হতে পারতাম না, কিন্তু আপনার মার্কেট বা এখানে লোকজন তারা তো কাজ করতো, তাদেরকে দিয়ে আমি আর কি শুরু করি। একদম করোনার শেষের দিকেই তো, মানে যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল। করোনাকালীন সময়ই আমরা
পেয়েছি। আপনার মার্কেটটাকে যে সব একদম আমরা উদ্যোক্তা, তখনই তো আপনার উদ্যোক্তাটা তখনই বেশি আপনার একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে তখন কিন্তু তৈরি হয় বেশি উদ্যোক্তা তখনই। তো সেই সময় আপনি পেজ করেছিলেন? হ্যাঁ, তখন আমি আমার ছেলের নামে রায়ানস ভ্যারাইটিস কালেকশন নামে একটা পেজ খুলি, সেই পেজের মাধ্যমে আর কি কাজ করি। কি কি আপনি পণ্য সেখানে রাখতেন কিংবা এখনো রাখছেন? সেখানে আপনি যে অ্যাপ্লিক, ব্লক, বাটিক, বিছানার সব ধরনের বিছানার চাদর, শতরঞ্জি, জামদানি আইটেম, টেবিল রানার ম্যাট, থ্রি পিস, ব্লকের থ্রি পিস ইত্যাদি এগুলো রাখি। এবং তার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা, তাদের থেরাপি সংক্রান্ত পণ্য আপনি রাখেন? হ্যাঁ, আমার একটা নিজের সংগঠন আছে, আমরা করব জয়। সেখানে মূলত আসলে আমরা তো সবাই উদ্যোক্তা বা অন্যান্য প্রফেশনের যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি, কিন্তু এরকম বাচ্চারা যারা, আমি নিজেই হচ্ছে একসময় অনেক ডিপ্রেশনে ছিলাম, মানে আমার সংসার বলতে, মানে আমার লাইফ বলতে ছিল আপনার সংসার, সন্তান এবং হচ্ছে সংসার, সন্তান, এগুলো ছিল আমার লাইফ। কিন্তু মানে এগুলোতে আমি যখন ডিপ্রেশনও হয়ে যাই, ডিপ্রেশন হওয়ার ফলে আমার মাঝে মধ্যে ইচ্ছা করতো, মানে মৃত্যু চিন্তা মাথায় আসতো যে আমি বাচ্চাকেও মেরে ফেলি, আমিও মরে যাই। কারণ এত লং টাইম থেরাপি, এত লং টাইম তার ইমপ্রুভ অনেক, মানে একটা নর্মাল বাচ্চা যেরকম ধরেন 100 একবার বললে যেটা বোঝে, আমার বাচ্চাকে সেটা 50 বার 100 বার বললে তারপরে সে বোঝে না। তো এগুলো আসলে অনেক ধৈর্যের ব্যাপার, একসময় ধৈর্য হারা হয়ে যায়। তাই মনে হতো যে আমি নিজেও মরে যাই, ওকেও মেরে ফেলি, এরকম একটা মাথায় আসে। তখন আমার ছোট বোন হচ্ছে আমেরিকা থাকে, সে বলছে যে আপু তুমি একটা কিছু নিয়ে ব্যস্ত থাকলে তোমার এই মাথার মধ্যে এসব খারাপ চিন্তাগুলো আসবে না। তখনই আর কি ও আমাকে পেজটা খুলে দেয় যে ঠিক আছে তুমি অনলাইনে এটা কাজ করো, কিন্তু অনলাইনটা আমি প্রচার করবো কিভাবে সেটাও তো আমার মানে খুব একটা জানতাম না, যেহেতু আমি লেখাপড়া সংক্রান্ত সবকিছু থেকে আমি দূরে ছিলাম। আপনার হচ্ছে মাস্টার্স করার পরে একদম 2020 সাল পর্যন্ত একদম লেখাপড়া সংক্রান্ত সবকিছুর সাথে, বাংলা কিভাবে লিখতে হয় অনলাইনে সেটাও আমি জানতাম না। তো সবকিছু আমার নিজে শিখতেছি, পেজ খোলা, ডেলিভারি সবকিছু আমাকে মাথা খাটিয়ে আবার সেই লেখাপড়া, আমি যেহেতু বিছানা চাদর নিয়ে কাজ করছি বা অনলাইনে কাজ করছি, সেটাতে আমাকে আগে পড়তে হয়েছে, আগে আমার সম্পর্কে জানতে হয়েছে। আমি তা কাউকে দেখে কপি করে যে করব সেটা না, আগে আমার যে কোনো কাজের জন্য আমাকে সেটা সম্পর্কে আমাকে জানতে হবে, যেটা কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে সবকিছু জেনে তারপর একটা পদক্ষেপ নিতে হয়। আপনারা কি এখনো অনলাইন ভিত্তিকে আছেন না কোনো শোরুম বা কিছু আছে আপনাদের? অনলাইন ভিত্তিক, এখনো অনলাইন ভিত্তিকে আছি। শোরুমটা নিব, অনলাইন ভিত্তিক নেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চাটাকে এখন, মানে বাচ্চার জন্য আমি এখনো অনলাইন ভিত্তিকে আছি। আচ্ছা, কারণ শোরুম তো আমি যে কোনো সময় নিতে পারি, তো সেই শোরুমটা তো আমি অন্য কাউকে দিলে তো হবে না, আমাকে নিজেও তো এখানে সময় দিতে হবে। তো যার জন্য এখনো আমি শোরুম নিয়ে নেই। তবে ইনশাল্লাহ আমরা করব জয়ের মাধ্যমে আমি কয়েকজন নারী, স্পেশাল বাচ্চার মা এবং যারা এদের সাথে কাজ করতে চায় তাদেরকে নিয়ে আমি একটা শোরুম করব, যেখানে থাকবে আপনার হচ্ছে থেরাপির জিনিসগুলো, তারপরে থেরাপিস্ট থাকবে, তারপর এগুলো থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা করছি। তারপর আপনার হচ্ছে গিয়ে যারা হচ্ছে ডিভোর্সি নারী, তারপর সিঙ্গেল মাদার, তাদেরকে আমরা একটা কর্মসংস্থানেরও ইনশাল্লাহ ব্যবস্থা করব। আপনারা মোট কতজন আছেন? অ্যাডমিন প্যানেলে প্রায় আপনার 12 জনের মতো আছে। আচ্ছা, এটা শুরু থেকে প্রতিষ্ঠাতাদের মধ্যে আপনি একজন ছিলেন? এটা ফাউন্ডারই আমি। আচ্ছা আচ্ছা, আপনার হাত ধরে বাকিরা এসেছে? হ্যাঁ, আমার হাত ধরে, কারণ একা একটা সংগঠন চালাতে তো আমি একা পারবো না, সবাইকে আমার লাগবে। তবে সবাই অনেক হেল্পফুল, তারা আমাকে, আমি যে কোনো কিছুতে যদি আটকে যাই, এখানে যেতে পারছি না, তারা সেখানে যাচ্ছে, আমি এটা করতে পারছি না, ওদেরকে বলছে ওটা করতে পারছে। তো এটার জন্য আমাদের সংগঠনটা মানে খুবই ভালো এবং সংগঠনটা আমাদের খুবই দরকার। নিশ্চয়ই অনেক ভালো সাড়া পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি। জি, কতদিন হলো এই সংগঠনে? যে প্রায় 5 বছর। আচ্ছা, এই সংগঠনের মাধ্যমে আবার আমরা হচ্ছে যে প্রোগ্রামগুলো অনেকে অর্গানাইজ করে, তারা যখন আমাকে চায় যে আপু আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি, আপনি আমাকে একটু সহযোগিতা করেন,
তা আমাদের সংগঠন থেকেও আমরা এখানে সহযোগিতা করি তাদেরকে। এই যে আপনি বলছিলেন যে যারা সিঙ্গেল মাদার কিংবা যাদের ডিভোর্স হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, এটি আপনারা কিভাবে করেন? এটা হচ্ছে এখন তো আমরা ছোট্ট পরিসরে করছি। আমরা হচ্ছে ওরা এখানে অনেকে আছে উদ্যোক্তা, তো এদের প্রোডাক্টগুলো আমরা যারা আছি তাদের থেকে আমরা কেনাকাটা করি, তাদের প্রোডাক্ট আমরা পাইকারি ভাবে কিনি, তারপরে হচ্ছে ওদের নিজের যে প্রোডাক্টগুলো এগুলো কিনি। আবার যখন আমাদের কোনো কাজের দরকার হচ্ছে তাদেরকে আমরা সেখানে ইনভলভ করছি। আচ্ছা, তো এই যে 12 জন আছেন আপনারা, আপনাদের এই যে বিভিন্ন রকম পরামর্শ দেয়া কিংবা বিভিন্ন রকম সমস্যার সমাধান করা, সেটির জন্য তো নিজেদের কিছু অভিজ্ঞতা কিংবা নিজেদের কিছু ট্রেনিং দরকার হয় নিশ্চয়, তো সেটি আপনারা কিভাবে নিয়ে থাকেন? আমি 2021 সাল থেকে 2024 সাল থেকে পর্যন্ত মানে ফেসবুক সংক্রান্ত, ফেসবুক অনলাইন বিজনেস সংক্রান্ত যত ধরনের ট্রেনিং আছে সবই করেছি, এখনো করছি। এসবি ফাউন্ডেশন থেকেও আমি ট্রেনিং করেছি। আপনার যত ধরনের ট্রেনিং, যখনই কোনো শিক্ষণীয় কিছু হয়, ট্রেনিং হয়, আমি সবগুলোতে চেষ্টা করি সেই ট্রেনিংগুলো নেওয়ার জন্য। কারণ আমাকে শিখতে হবে, জানতে হবে, তারপর একটা জিনিস সুন্দরভাবে পরিচালনা করতে হবে। এমনিতে আপনাদের লক্ষ্য কি আমরা করব জয়নি? আমাদের লক্ষ্য হচ্ছে এখানে যারা, আমার মেইন ফোকাস হচ্ছে স্পেশাল বাচ্চার মায়েদের জন্য। এই মায়েরা যখন ভালো থাকবে তখন সন্তানরা কিন্তু অটোমেটিকই ভালো থাকবে। তো আমার লক্ষ্য হচ্ছে এখানে যারা, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা যখন ট্রিটমেন্ট করাই তখন হচ্ছে ট্রিটমেন্ট অনেক লেট হয়ে যায়। ওর বয়স যখন 2 বছর বা 1.5 বছর 2 বছর, তখন যে ট্রিটমেন্টটা করা দরকার সেই ট্রিটমেন্টটা সেই টাইমে না করে দেখা যায় 5-6 বছরে করা হয়। তারপরে আমরা অনেক সময় জিনিসপত্র পাই না, থেরাপির যে জিনিসগুলো আছে সেগুলো পাই না। আমার লক্ষ্য হচ্ছে যে এই লেট হয়ে যায় যে সেটা যেন আমরা সঠিক সময়ে সঠিক পরামর্শ এবং সঠিক কিছু আমরা দিতে পারি। চমৎকার। আসলে নিজের সমস্যা নিয়ে আপনি বসে থাকেন, আপনি নিজের সমস্যা যেমন সমাধান করেছেন, আপনি একজন সন্তানের মুখে হাসি ফুটিয়েছেন, সেরকম আপনি অন্য মাদের যন্ত্রণার কথা ওইভাবে ভেবেছেন। তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক স্যালিউট জানাই। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিংবা যারা এরকম বিশেষ চাহিদা সম্পন্ন মা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? জি, বলতে চাই যে আমাদের এই সন্তানরা আমাদের বোঝা না, আমাদের এই সন্তানরা হচ্ছে আমাদের গর্ব। এরা হচ্ছে আল্লাহর বিশেষ সৃষ্টি। আমরা হচ্ছে বিশেষ সৃষ্টি, বাচ্চাদের মা। এদেরকে কখনোই আপনারা অবহেলা করবেন না। এরা কিন্তু কিছু চাইতে পারে না। আর শুধু মায়েদের বলবো না, তাদের আশেপাশে যারা আছে তারা সবসময় ওদেরকে আপনারা ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। ওরা শুধু চায় ভালোবাসা, ওরা আদর চায়। তা আপনারা সবাই তাদেরকে চেষ্টা করবেন আপনাদের দিক থেকে সহযোগিতা করার জন্য। আর আমি আরেকটা চাইবো, মাছরাঙা টেলিভিশনের হয়ে বলছি, সেটা হচ্ছে আমি চাই এরকম বাচ্চাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যাতে আমরা মারা গেলে, আমরা দুনিয়াতে না থাকলে এদেরকে দেখার মতো আসলে কেউ নেই। আমরা এমন কিছু চাই যেখানে ওরা নিশ্চিতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, ওরা যেন কোনো অবহেলা থাকতে না পারে। তারা যেন, দেখা যাচ্ছে যে মা বাবা নাই, তারা রাস্তাঘাটে, তাদেরকে হয়তো অনেকে পাগল হিসেবে ট্রিট করছে, যেটা আমাদের দেখে অনেক কষ্ট, অনেক খারাপ লাগে। সেরকম যাতে কোনো পরিস্থিতি কোনো বাচ্চারা না পড়ে, এটা যদি মানে যে সরকারি আসুক না কেন, তারা যদি এই ব্যাপারটা একটু দেখে, এটা আমার কাছে অনেক বড় একটা চাওয়া। আপনার জন্য অনেক শুভকামনা এবং সবার জন্য শুভকামনা। আপনারা বিশেষ স্বপ্নের কথা নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের কেউ না কেউ শুনছেন এবং অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ মায়েদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই আপনারা আমাদেরকে এভাবে অনুপ্রেরণার আলোটুকু ছড়িয়ে যাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে, ধন্যবাদ রাঙা সকালকে।